আমাদের বাংলা জুড়ে ভোট জমেছে, বোমাগুলি দেখতে যাব আমি তুমি। আমাদের বাংলা জুড়ে ভোট জমেছে, বোমাগুলি দেখতে যাব আমি তুমি। আমরা এমন বিপ্লব আনবো, আমরা এমন উন্নয়ন আনবো, বীরভূম বেঙ্গালুরু হয়ে যাবে। এটা বলে দিয়েছে, বলে তো দিয়েছে বীরভূম বেঙ্গালুরু হয়ে যাবে। কেউ মানে আর কেউ মানুক না মানুক, একটা লোক সেটা মেনেও নিয়েছে, সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল। নিজেকে বিরাট কোহলি ভেবে পুলিশকে ফোন করে খিস্তি, ফাট 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 করে খিস্তি। সংসদ ভবনের টিভিটা চলছে, অধিবেশন চলছে, হঠাৎ মাঝখানে দেখছেন সায়নী ঘোষ আর কাঙ্গনা রানাওয়াতের মধ্যে মারপিট। এই এন্টারটেনমেন্ট আপনি কোথায় পাবেন বলুন? এত বছর রামচন্দ্র রেন্টে থাকতো, কেউ কোনোদিন ওনার বাড়ি বানিয়ে দেওয়ার কথা ভেবেছিল? লোকটা এত বছর ভাড়া দিয়ে থেকেছে। বলছে কি এক ভগবানের মাসির বাড়ি ছিল, বলছে একটা পিসির বাড়ি দরকার। ভিডিওটিতে একটি কুকুর এবং একটি বাঘকে দেখতে পাবেন, তবে দুটির কোনোটাই আসল নয়, পুতুল মাত্র। ভিডিওতে কোনো ধরনের পশুকে আঘাত করা হয়নি, তবে আমাদের চারপাশে এক বিশেষ প্রজাতির নেড়ি রয়েছে, যারা একটু সুরা আর মাংসের লোভে লাল, কমলা, সবুজ বিভিন্ন রঙের দাদাদের পিছন পিছন জিভ বের করে সকাল থেকে সন্ধে দৌড়ে বেড়ায়। আমার এই ভিডিওতে তারা আঘাত পেলেও পেতে পারে, তবে আবারও বলছি, তাতে আমার নিম্নস্থলের একটি কেশও উৎপাটিত হবে না। কিছু হলে কেস খায় রোদ, পেট ভরে আম আদমি, শেষ পাতে নেতা বেড়ে দিয়ে যায় পাকাতে তুলের চাটনি। বিনি পয়সায় আমাদের দেয় আমাদেরই পয়সা, বুদ্ধি ঠাসা মাথা আমাদের, কুমড়ো হতা है जैसा आम आदमी। আমি আদমি, আম আদমি, আমি আদমি, আম 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 আদমি, আম আদমি, আমি আদমি, আম আদমি, আমি আদমি। রাজনীতির বিষয়টা দিনে দিনে এরা যেই জায়গায় চলে যাচ্ছে সেটা হচ্ছে এন্টারটেনমেন্টের মতো। আমি ভুলে যাই বলে লিখে এনেছি, কিছু মনে করবেন না। আগের বার পেপারে লিখেছিলাম, পেপারগুলো পায়ের সামনে ফেলছিলাম বলে প্রচুর লোক কমেন্ট করেছে পেপার পায়ের নিচে ফেলা যাবে না, তো পেপারগুলো পুড়িয়ে দিলে বেটার হয় আর কি। তো এই যে রাজনীতি নিয়ে যেটা কথা বলছি, যে রাজনীতি নিয়ে যে মজাটা করব সেটার জন্য বলছি, মানে রাজনীতি এই মুহূর্তে রাজনীতি এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট। কেন বলছি সেটার কয়েকটা উদাহরণ দিই। রিসেন্টলি আমার এক বন্ধু আমাকে গল্প করছে, বলছে ও যতবার এখন অবধি ভোট দিতে গেছে ততবার ও ভূতের দেখা পেয়েছে, এবং তার থেকেও বড় কথা, ও যখন যখন আমাদের ওখানে ভোট হয় ও সবার আগে গিয়ে লাইন দেয়। তো আমি লাস্টের বার জিজ্ঞেস করছি, মানে সামান্য এই পুরসভা ভোট সেদিনও সকালে গিয়ে লাইন দিচ্ছে। আর এবং মজার ব্যাপার, আমি সকালবেলা যখন বেরোই তখন দেখি ও গিয়ে বুথে লাইন দিয়েছে, যখন বিকেলে ফিরছি তখনও দাঁড়িয়ে আছে। তো আমি বলছি যে তুই মানে সকাল থেকে দাঁড়িয়ে আছিস কেন? বলছে না, যেটা হয়েছে ঘটনা, এর আগে ও যতবার নাকি ভোট দিতে গেছে ও বেচারা একজনের কাছে ধার দিয়েছিল, তার কাছ থেকে টাকা পেত। তো সে নাকি ও খবর পেয়েছিল যে সে কিছু বছর আগে মারা গেছে বলে সে আর টাকাটা দেয়নি, কিন্তু ভোটের দিন নাকি সেই লোকটা আসে, ভোটও দেয়। ওই জন্য ও গিয়ে হতে দিয়ে সকাল থেকে দাঁড়িয়ে আছে, যদি ফেরার সময় টাকাটা ফেরত দিয়ে যায়। এবং ও বলছে ও যতবার যখনই গেছে, মানে কোনোদিন সকালে গেছে, কোনোবার ভোট দিতে, কোনোবার দুপুরে গেছে, কোনোবার বিকেলে, যতবার যখন ভোট দিতে গেছে তখনই বলা হয়েছে যে আগে ভোট দিয়ে চলে গেছে। তো ওই জন্য সেদিনও সকাল থেকে দাঁড়িয়ে আছে রাত অব্দি, বলছি এবার আমি টাকাটা ফেরত নিয়েই যাবো। বুঝেছেন মানে রাজনীতিটা কোথায় গেছে? আর একটা উদাহরণ দিই মজার। রাজনীতি যেটা করেছে ইদানিং, মানে ভারতবর্ষে একটা সবচেয়ে শক্তিশালী কাজ করেছে, সেটা হচ্ছে মানুষের মনে একটা প্রবল ভগবানের প্রতি একটা আধ্যাত্মিক একটা চেতনা জাগিয়ে তুলেছে। কেন বলছি না, এটা সিরিয়াস কথা, কেন বলছি ভেবে দেখুন। মানে এর আগে আমি বলছি ভারতীয় রাজনীতিতে কেউ ভগবানদের কথা ভাবেনি। এর আগে কোনোদিন এত বছর রামচন্দ্র রেন্টে থাকতো, কেউ কোনোদিন ওনার বাড়ি বানিয়ে দেওয়ার কথা ভেবেছিল? লোকটা এত বছর ভাড়া দিয়ে থেকেছে। প্রথম ভারতীয় রাজনীতি বলছে না রামচন্দ্রের বাড়ি বানাতে হবে। বলছে কি এক ভগবানের মাসির বাড়ি ছিল, বলছে একটা পিসির বাড়ি দরকার, দীঘায় পিসির বাড়ি বানিয়ে দেওয়া হয়েছে। মানে ভগবানকে এবং কতটা আধ্যাত্মিক। আমি শুধু ভাবছি, দিল্লি থেকে ফিরছি, সবচেয়ে মজার ঘটনা, দিল্লি থেকে ফিরছি, দিল্লি থেকে প্লেন উঠেছে, মেঘলা ওয়েদার, টার্বুলেন্সের জন্য কলকাতা এয়ারপোর্টে নামতে পারেনি প্লেন নামতে না পেরে ফিরে চলে গেছে। তো প্লেনের যে পাইলট সে অ্যানাউন্স করছে যে আমরা খুবই দুঃখিত, আমরা নামতে পারিনি, আমাদের যেটা করতে হবে আমাদের উড়িষ্যাতে গিয়ে ল্যান্ড করতে হবে।
ভেতর থেকে একটা দাদু বলছে, কি বলছেন, সরি চাইছেন কেন? বাবা জগন্নাথ চেয়েছে বলে আমরা ওখানে যেতে পারছি। মানে বাবা জগন্নাথ চেয়েছে বলে টার্বুলেন্স ঘটিয়ে 2.5 ঘন্টা লেট করিয়ে দেবে? বুঝতে পারছেন? মানে ভগবানের যেই মানে আধ্যাত্মিক যে মানুষের ভেতর, এইটা দারুণ। এইটা রাজনীতি একমাত্র করতে পেরেছে, আর কেউ করতে পারবে কিনা জানি না। এবং মানে এইটা করতে পারার মধ্যে একটা ব্যাপার আছে, কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে যেটা শুনেছিলাম, এতদিনে এসে সেটার আমি দেখতে পাচ্ছি চাক্ষুষ। মানে বিষয়টা হচ্ছে দেখুন, যে কোনো, সেটা আমি শুধু বলছি না এক পক্ষ, মানে সেটা যারা দেশের সরকারে আছে তারাও ঠাকুরের প্রতি ভক্তিবান, যারা রাজ্যের সরকারে আছে তারাও ঠাকুরের প্রতি ভক্তিবান। তার কারণ হচ্ছে আমার ঠাকুমা একটা কথা বলতো, অতিভক্তি চোরের লক্ষণ। আমি এতদিনে বুঝতে পেরেছি কথাটার মানে। ভক্তি কেন বাড়ছে, কোথাও তো গিয়ে একটা বাঁচতে হবে। তো আরো কিছু উদাহরণ দেব, যেরকম মানে আমি এই লাস্ট কিছুদিন আগে একটা ইন্টারভিউ শুনছিলাম। এই আমাদের যিনি রাজা আছেন, সেই রাজামশাই ইন্টারভিউ দিয়েছেন। তো হঠাৎ করে বিহারে ভোট আছে মনে হয় সামনে, যতদূর সম্ভব। তো বিহারে গেছেন, তো রাজামশাই গিয়ে হঠাৎ করে চিৎকার করে বলেছেন যে আমরা এমন বিপ্লব আনবো, আমরা এমন উন্নয়ন আনবো, বীরভূম বেঙ্গালুরু হয়ে যাবে। এটা বলে দিয়েছে, বলে তো দিয়েছে বীরভূম বেঙ্গালুরু হয়ে যাবে। কেউ মানে আর কেউ মানুক না মানুক, একটা লোক সেটা মেনেও নিয়েছে, সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল। নিজেকে বিরাট কোহলি ভেবে পুলিশকে ফোন করে খিস্তি, হাট 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 করে খিস্তি, বলছে এটা বেঙ্গালুরু হলে আমি বিরাট কোহলি, আরসিবি এবছর চ্যাম্পিয়নও হয়েছে। বলছে দিয়ে দে গালি, কেউ কিচ্ছু বলবে না, মার। মানে সিরিয়াসলি, মানে দেখুন আমি পর পর উদাহরণ দেবো। দেখুন রাজনীতি কোথায় গিয়ে, মানে আপনি ভাবুন, রাজনীতি এমন একটা এন্টারটেনমেন্ট হয়েছে, আপনি সিরিয়ালে এত এন্টারটেনমেন্ট পাবেন না। আপনি কোনোদিন ভেবে দেখুন, সংসদ ভবনের টিভিটা চলছে, অধিবেশন চলছে, হঠাৎ মাঝখানে দেখছেন সায়নী ঘোষ আর কাঙ্গনা রানাওয়াতের মধ্যে মারপিট। এই এন্টারটেনমেন্ট আপনি কোথায় পাবেন বলুন? এরকম এন্টারটেনমেন্ট আর কে আপনাকে দেবে রাজনীতি ছাড়া? আপনার পাড়ায় একজন নেতা আসবে, তাকে আপনি ভোট দেবেন। এই কুকুরের কথা থেকে যেটা বলছিলাম, যে 5 বছরে আসবে। এবার সেই নেতাকে আপনি ভোটও দিয়ে দিলেন, কিন্তু সেই নেতা জানে না তার কাজ কি। তার কারণ হচ্ছে সে পাড়ার রাস্তা পর্যন্ত চেনে না। কিরকম? ইউসুফ পাঠান, বহরমপুরের নেতা। ভোট তো দিয়ে দিয়েছি, রাস্তা চেনে। বলছে স্যার আমাদের ওই পুব পাড়ার ওখানে রাস্তা খারাপ। বলছে পুব পাড়াটা কোন দিকে? ওটাই তো বুঝতে পারছি না। বলছে 3 বছর লেগে গেছে বহরমপুরের ম্যাপ মুখস্থ করতে, কোন দিকে কোনটা রাস্তা, তারপরে তো বুঝবো উন্নয়ন করবো কি করবো না। যাই হোক, এইগুলো তো চলবে। তবে আমাদের এখানে একটা সবচেয়ে বড় যেটা বিষয় আছে, মানে এন্টারটেনমেন্টের জায়গা থেকে বলছি, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেক বছর এইখানে একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান হয়, সেটাও কিন্তু রাজনীতির দয়াতে। আমি বলছি দেখবেন, মানে খেয়াল করে দেখবেন সেটা হয় কিনা, তারপরে আমি বলবো। সেই দিনে বর পক্ষ বিভিন্ন জায়গা থেকে বাসে করে আসে, তাদেরকে কোথাও একটা রাখা হয়। বিয়ের দিন সকালে টিফিন, দুপুরে খাবার, রাত্রে খাবার, তারপর আবার বরযাত্রীকে বাড়িও পাঠানো হয়। এইরকম এন্টারটেনমেন্ট আর কোথায় পাবেন? কোথাও পাবেন না। মানে সেটা আপনি যা করে নিন, পাবেন না। আচ্ছা, রাজনীতিবিদ এক ভদ্রলোকের কথা আগের দিন শুনছি, তিনি আবার দুর্ভাগ্যক্রমে আমাদের মেয়র। তিনি বলছেন 10 দিন টানা কলকাতায় বৃষ্টি হচ্ছে বলে জল জমেছে। 10 দিনের মাথায় যদি বৃষ্টি কমে যায়, আমি 11 দিনের দিন রাস্তা ঠিক করে দেবো। তো এইটা শুনে ওনার দপ্তরে একজন ফোন করেছে, বলছে স্যার 10 দিনের দিন জল মানে বৃষ্টি কমে গেলে 11 দিনের দিন রাস্তাটা ঠিক করবেন না, তাহলে 12 দিনের দিন রাস্তাটার এমন অবস্থা হবে যে ওটার রাস্তা থাকবে না, আমাকে আবার অ্যাড্রেস চেঞ্জ করতে হবে। বলছে অ্যাড্রেস চেঞ্জ? বলছে হ্যাঁ, গত বছরই হয়েছিল। আপনি রাস্তাটা আগের রাতে ঠিক করে গেছেন, পরের দিন সকাল থেকে বৃষ্টি, আমার বাড়িতে ডেলিভারি বয় এসছে, আমি ফোন করেছি, বলছে দাদা কোথায়? বলছে দেখো সোজা আসতে থাকো, দেখবে একটা জায়গায় বসে একটা গেটের সামনে আমি কই মাছ দেখছি, ওই বাড়িটাই যেইখানে দেখবে আমি বসে কই মাছ তুলছি ছিপ দিয়ে, ওই বাড়িটাই আমার। তো ফলে ওই 10 দিনে বৃষ্টি থামলে 11 দিনের মাথায় রাস্তা বানাবেন না, ওরম বানানোর থেকে না বানানো ভালো। তাই রাজনীতির কথা অনেক হয়েছে, শেষ করব রাজনীতির কথা যেটা দিয়ে, সেটা হচ্ছে যে সবচেয়ে বড় ব্যাপার এটা, সেটা হচ্ছে প্রশাসন, পুলিশ। এইটার পর একটা ফোন আসবে মনে হচ্ছে, যাই হোক সে আসুক, অসুবিধা নেই। আপাতত ওই জন্য এরোপ্লেন মোড করে রেখেছি যাতে শোয়ের মাঝখানে না আসে। তো পুলিশদের যেটা একটা উন্নতি হয়েছে কিন্তু রাজনীতির এই কিসেতে একটা পুলিশদের উন্নতি হয়েছে, যেটা সেটা হচ্ছে পুলিশরা খুব ভালো ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে। ভেবে দেখবেন, মানে ধরুন আপনি দুর্গাপুজোয় বাড়ি থেকে বেরিয়েছেন,
উল্টো দিকে কোকো কোলার দোকানে যাবেন কোকো কোলা নিতে, আপনাকে 3টে স্টপেজ বাসে করে যেতে হবে, ওখান থেকে ইউটার্ন মেরে ফিরে আসতে হবে। বলছে না এই রাস্তাটা ব্যারিকেড করা, না হলে বলছে আমরা বলছি এখানে ব্যারিকেড না করলে জ্যাম হবে, তাই জন্য ওনার কথা মেনে নিতে হবে। এবং ওরা খুব ভালো হিসেব রক্ষক, প্রত্যেকদিন রাত্রিবেলা ন্যাশনাল হাইওয়েতে উঠবেন, দেখবেন কোন লরির কত বিজনেস হলো হিসেব করে দেয় খাতায় কলমে লিখে লিখে। বলছে আজকে এত টাকা উঠেছে তোমাদের ব্যবসার, এত লাভ, এত লোকসান। অনেক অনেক মালিক ফোন করে, বলছে দাদা ড্রাইভারের ওপর ভরসা নেই, আপনি বলুন তো আজকে কত কামাই হয়েছে আমাদের। এবং আরেকটা যেটা সবচেয়ে মজার লাগে, মানে ওরা কিন্তু নতুন করে আইন কানুন লিখছে। আমি এইটা বলার পর আমি জানি এই মানে আমি এই ইচ্ছে করে এইটা বলছি, তার কারণ হচ্ছে এইটার পর যারা ওই কমেন্ট গুলো করতো তারা আরো কনফিউজ হবে আমায় কি লিখবে। এবার নতুন নিয়মটা বলি, আপনি সারা কলকাতা ঘুরবেন, আপনার বড় হেলমেট লাগবে কাচ নামানো, টুক করে পার্ক সার্কাস চলে যান, দেখুন সাদা ছোট হেলমেট, তাহলেই হবে। নতুন আইন কলকাতা শহরে বলছে ওখানে মানে ওইটুকু জায়গায় শুধু অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় নেই, বাকি গোটা কলকাতায় আছে। ওরে ভয় দুয়ারেতে ভয়, ওরে ভয় দুয়ারেতে ভয়, ভয় কাটলে বুঝবে বাঙালি ওটা উন্নয়ন নয় কেলেঙ্কারি। আমাদের বাংলা জুড়ে ভোট জমেছে, বোমাগুলি দেখতে যাব আমি তুমি। আমাদের বাংলা জুড়ে ভোট জমেছে, বোমাগুলি দেখতে যাব আমি তুমি।